ইতিমধ্যেই রিমোর শুরু হয়ে গেছে। মোহনবাগান নাকি নতুন ট্রান্সফার আসতে চলেছে, অর্থাৎ মোহনবাগানের বেশ কিছু প্লেয়ার নাকি রিপ্লেসমেন্ট হবে এবং কিছু প্লেয়ারকে অবশ্যই মোহনবাগান ছেড়ে দিচ্ছে এবং এই ধরনের গুজব কিন্তু মোটামুটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছড়িয়ে পড়েছে। তো এগুলোকে আমি রিমোর বলবো বা গুজবই বলবো, কারণ সেইভাবে মোহনবাগানের কোনো ওয়েবসাইট থেকে কোনো ধরনের এই ধরনের ঘোষণা করা হয়নি যে মোহনবাগানে মিডফিল্ডে এই মুহূর্তে একজন প্লেয়ারকে রিপ্লেসমেন্ট করা হবে, অর্থাৎ একটা প্লেয়ার এই মুহূর্তে মোহনবাগান ছেড়ে দিতে চলেছে। যে খবরগুলো আমাদের কানে এসে পৌঁছেছে, সেই খবরগুলোর ভিত্তি কিছু কিছু চ্যানেল থেকে শোনা যাচ্ছে, যাদের কথা আগে যারা যে ধরনের রিমোর ছড়িয়েছিল সেই রিমোরের 75% মিলেও গেছে, আবার 25% মিলেও নি, আবার এমন ক্ষেত্রে দেখা গেছে 100%ও মেলেনি। তো এরকম বিভিন্ন চ্যানেল থেকে রিমোর কিন্তু বেরোতেই থাকবে, বাট আমি তখনই আমরা কিন্তু বিশ্বাস করব যখন মোহনবাগানের কোনো ওয়েবসাইট থেকে এটা পাবলিশড হবে। ভাই, এখনও পর্যন্ত মোহনবাগানের কোনো ওয়েবসাইট থেকে পাবলিশড হয়নি যে মোহনবাগান এই মুহূর্তে দুজন বিদেশিকে ছেড়ে দিচ্ছে। দুজন বিদেশিকে কি এই মুহূর্তে মোহনবাগান ছেড়ে দিচ্ছে এবং কোন দুজন বিদেশি সেটাও নিয়ে বিস্তারিত আলোচনা করেছে বিভিন্ন চ্যানেলে, এবং তার কোনো বিশ্বাসযোগ্য কোনো তথ্য কিন্তু তারা এখনো পর্যন্ত দিতে পারেনি। তো আর 5টা ম্যাচ কি 4টে ম্যাচ হয়তো তারা পাবে, তারপরেই সেটাই হচ্ছে তাদের শেষ ম্যাচ মোহনবাগানের হয়ে। এরপরে তারা তো খেলবে না বা তাদের সঙ্গে এগ্রিমেন্ট হয়তো বাড়াবে না। একটা রিমোট শোনা যাচ্ছে যে মোহনবাগানে একজন আপুইয়া এবং থাপার সাহায্যকারী একজন মিডফিল্ডার, যে মিডফিল্ডারকে মোহনবাগান ছেড়ে দিতে চলেছে, যে নাকি লোবরের সাথে লোবরের কোচিংয়ে নাকি আগে অন্য দলের হয়ে খেলেছে। ভাই, সেরকম কোনো প্লেয়ার কিন্তু এই মুহূর্তে আমাদের নজরে এসে পড়েনি। তো থাপা এবং আপুইয়ার সহকারী যে মিডফিল্ডার আছে সে হচ্ছে দীপক টাংরি এবং সাহাল আব্দুল সামাদ এবং অভিষেক সূর্যবংশী। তো এদের মধ্যে কেউই কিন্তু সার্জিও লোবরের কিন্তু কোচিংয়ে আসেনি। তবে সাহাল আব্দুল সামাদ হয়তো একবার এসেছিল, লোবরের কোচিংয়ে হয়তো খেলেছিল, বাট এই মুহূর্তে লোবেরও যে ফর্মে আছে আর মোহনবাগান যে পারফর্মটা করছে, সহজে মোহনবাগান কি সাহালকে ছেড়ে দেবে? তবে একটা প্রশ্ন, সাহাল কিন্তু ম্যাচ টাইম পাচ্ছে না, এবং এই সাহাল ইন্ডিয়ার যে কোনো টিমের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট 11-এ এবং 90 মিনিট খেলার জন্যই কিন্তু যে কোনো দল কিন্তু রাজি হয়ে যাবে সাহালকে নেওয়ার জন্য। সো ম্যাচ টাইম যদি সাহাল এক্সপেক্ট করে তাহলে কিন্তু সাহাল মোহনবাগানকে ছেড়ে দিতেই পারে, কিন্তু মোহনবাগান কিন্তু এরকম অমূল্য সম্পদকে অত সহজে ছেড়ে দেবে বলে অন্তত আমি মনে করছি না। সুতরাং রিমোটটা রিমোরই, এটা এইভাবে বলা যাচ্ছে না যে মোহনবাগান ছেড়ে সাহাল কিংবা দীপক টাংরি কিংবা অভিষেক সূর্যবংশী এরা কেউ মোহনবাগান ছেড়ে চলে যাচ্ছে। এবং এটাও রিমোরে চলে আসছে যে মনবীর সিং ফর্মটা একটু পড়ে আছে, এবং লিস্টন ক্লাসও কোনোভাবেই লিস্টন ক্লাস কিন্তু সার্জিও লোবরের কোচিংয়ে আছে, তবে তাদের সাথে কন্ট্যাক্ট কিন্তু আছে 27 সাল পর্যন্ত। সুতরাং এই মুহূর্তে এরা কেউ মোহনবাগান ছেড়ে যাবে না, এটা কিন্তু নিশ্চিত। তো যারা রিমোটটা ছড়াচ্ছে তাদের কিন্তু একটু বুঝে শুনে কিন্তু নিউজ করা উচিত, কেননা এরকম কোনো মোহনবাগান সাইট থেকে এরকম কোনো লিঙ্ক পাওয়া যায়নি যেখানে দেখা যাচ্ছে এইসব প্লেয়ার কিন্তু মোহনবাগান ছেড়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে মোহনবাগানের সম্পদ, কিছুই ছাড়তে পারবে না। পাশাপাশি আমি বলতে চাইছি যে কিছু মোহনবাগানের উগ্র সমর্থক আছে, যে সমর্থকরা এই মুহূর্তে দিমিকে কিন্তু সরাতে চাইছে, বাট আমি একথা পরিষ্কারভাবে বলতে চাইছি, দিমি কিন্তু ফর্ম একদমই কমেনি। দিমির যেটা হয়েছে, আমি যে 17টা কর্নারের কথা বলা হচ্ছে, যে 17টা কর্নার নিয়ে অনেক আলোচনা হচ্ছে, 17টা কর্নারের মধ্যে যেভাবে কর্নারগুলো দিমিত্রি পেট্রোরাস করেছিল তার মধ্যে মাথা ছুঁয়েছিল রড্রিগেজ, এবং সেটা কিন্তু অবধারিত গোল ছিল। ওটা হচ্ছে গোল লাইন সেভ হয়ে গেছে। এছাড়া একটা বাক খেয়ে গোলের একেবারে ক্রস বার ঘেঁষে বল বেরিয়ে গেছে, সেটাও কিন্তু গোলের কাছাকাছি কর্নার ছিল। তো কর্নারগুলো কিন্তু কার্যকরী কর্নার ছিল, কিন্তু মাথা ছোঁয়াতে ব্যর্থ হওয়ায় বা ঠিকমতো মাথা ছোঁয়াতে না পারায়
মানে যারা ওটাকে সেই বলের উপরে অ্যাক্টিভিটি করে সেই অ্যাক্টিভিটিসটা ঠিক মতো না হতে কিন্তু গোলে কনভার্ট হতে পারেনি। কিন্তু দিমিত্রির ওই 17টা কর্নার নিয়ে যে এতটা আলোচনা হয়েছে, তাদের একটাই হচ্ছে গিয়ে যুক্তি, যেন তারা পকড়ানো দিমির খেলার ত্রুটি বের করো এবং সেখান থেকে তাকে রিলিজ করে দিক মোহনবাগান, সেটাই কিন্তু চাইছে। দিমিত্রির যে খেলাটা লাস্ট যে ম্যাচটা দিমিত্রি খেলেছিল, সেই ম্যাচের কথাও যদি আমরা ধরি, একটা গোল মিস খেলারই অঙ্গ হতে পারে, হয়তো সেই মুহূর্তে বলটা তার কাছে চলে এসেছিলো, শেষে নেমেছিল, বাট সেদিনকেও কিন্তু দিমিত্রি একটা গোল করেছিল, বাট সামান্য অফসাইডের জন্য কিন্তু বাতিল হয়ে যায়। তার আগের দিনও কিন্তু ওই অফসাইডের জন্য দিমিত্রি পেট্রোসের কিন্তু গোল বাতিল হয়ে যায়, কিন্তু দিমিত্রি কিন্তু ওই বছর গোলের মধ্যেই ছিল। আর যে দুটো গোল করেছিল তার মধ্যে একটা কিন্তু দুটো ম্যাচ, যে ম্যাচটা ড্র হয়েছিল 76 মিনিট পর্যন্ত রাজত্ব করেছিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, সেই ম্যাচও কিন্তু দিমিত্রি পেট্রোস কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, কি বলবেন। এবং মাঝ মাঠে কিন্তু তাকে পুরো মোহনবাগানের মাঝ মাঠটা কিন্তু ধরে খেলেছিল দিমিত্রি পেট্রোস, বাট কপালে তার সহায় ছিল না বলে সেই ম্যাচগুলো তারা জিততে পারেনি। এবং তার আগে যে দুটো গোল হয়েছে, বিশ্বমানের দুটো গোল হয়েছে দিমিত্রি পেট্রোস, বাট অন্য অন্য প্লেয়ারের দিকে কিন্তু নজরটা তাদের যাচ্ছে না। অন্যান্য প্লেয়াররাও কিন্তু যথেষ্ট সহজ গোলের সুযোগ নষ্ট করেছে, যেমন ম্যাকলারেন যে গোলগুলি নষ্ট করেছে এবছরে ক্ষমারও যোগ্য, বাট তাদের নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে না কামিন্সকে নিয়ে, আলোচনা হচ্ছে না ভারতীয় প্লেয়াররা যারা গোল একের পর এক মিস করে, লিস্টন ক্লাস থেকে শুরু করে সমস্ত প্লেয়ারদের, বাট আমি সে কথা বলছি যে এদিন আলোচনা করুন, এটা আমি চাইছি না, কারণ খেলার অঙ্গ। অর্থাৎ মোহনবাগান এই মুহূর্তে খুব একটা খারাপ পজিশনে নেই, একমাত্র মুম্বাই সিটি এফসির হারা ছাড়া মোহনবাগান এই মুহূর্তে এই দল নিয়ে কিন্তু এখনও টপে আছে এবং তারাই এখনও পর্যন্ত বেটার পারফরমেন্স করে আছে। এবং এই দলটা কিন্তু মানে বেটার পারফরমেন্স করেই যাচ্ছে, বাট মোহনবাগানের সমর্থকরা কিন্তু একটা ত্রুটি পেলে পরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, দলের এগেনস্টে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, অন্য কোনো দলের ক্ষেত্রে কিন্তু সেটা আমরা লক্ষ্য করি না। আমরা যদি ইস্টবেঙ্গলের কথাও ধরি, তো ইস্টবেঙ্গলের কিন্তু সমর্থকরা সবসময় দলের সঙ্গে রয়েছে এবং দোষ ত্রুটি ধরিয়ে দিচ্ছে, কিন্তু একে বের করে দাও, তাকে বের করে দাও, একে গো ব্যাক স্লোগান অবশ্য দিয়েছিল, কারণ অস্কার বুঝো যে লেভেলের কোচিংটা করাচ্ছে, মোহনবাগানের হয়তো এতদিন হয়তো পদত্যাগ করে যেত। আজকে দেখা যাচ্ছে হোসে মলিনা যে কোচিংটা করিয়েছিল, যেভাবে মোহনবাগানের সাফল্য এনে দিয়েছিল, তাকেও কিন্তু মোহনবাগান ছেড়ে বিদায় নিতে হয়েছে। সুতরাং এই এক শ্রেণীর সমর্থক যারা অনর্গল মোহনবাগান সাফল্য পেলেও সেই সাফল্যের মধ্যে ত্রুটি বের করে, মোহনবাগানের প্লেয়ারদের দোষ ত্রুটি বের করে মানে একবার চুলচেরা বিশ্লেষণ শুরু করে দেয়, এবং যার জন্য অনেক সময় ম্যানেজমেন্ট প্রভাবিত হয়ে যেতেও পারে। বাট মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্ট স্ট্রং, অর্থাৎ তারা কিন্তু কনসার্ন যে কোন প্লেয়ার খেলছে কোন প্লেয়ার খেলছে না, সেই জিনিসটা কিন্তু তারা কনসার্ন। ইভেন প্লেয়াররা কোথায় গেলে তাদের অসুবিধা হতে পারে, সেটাও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু 100% কনসার্ন, এবং সেই কারণেই তারা কিন্তু ইরান যাত্রা বন্ধ করেছিল। এবং আমি একদম ম্যানেজমেন্টের সঙ্গে একদম 100% সহমত, যে যেখানে প্রাণের সংশয় আছে, যেখানে একটা ফ্যামিলির দিক দিয়ে একটা কমপ্লেন আছে, এবং যেখানে একটা দেশের থেকে যখন সেখানে যাওয়াটার ভিতরে একটা বাধা নিষেধ সৃষ্টি করছে, সেখানে মোহনবাগান যে যেতে দেয়নি সেটা একদম কার্যকরী ভূমিকা পালন করেছে, এবং তার ফল আমরা হাতে না দেখেছি। তারপরে কিন্তু যুদ্ধ ইরানে কী না হয়ে গেল। সুতরাং যে সমস্ত সমর্থকরা, উগ্র সমর্থক আমি তাদের বলবো, যারা এইভাবে মোহনবাগানের একটা আন্ডারস্ট্যান্ডিং নষ্ট করছে, তাদের যে প্লেয়ারদের মধ্যে যে একটা বোঝাপড়া, সেই বোঝাপড়াকে কিন্তু ডিস্ট্রয় করার চেষ্টা হচ্ছে এক শ্রেণীর সমর্থক, এবং সেটা কিন্তু একেবারেই সমর্থনযোগ্য নয়। এবং এই মুহূর্তে দিমিত্রি পেট্রোসের পিছনে যেভাবে লেগে আছে এবং যেভাবে তারা দিমিত্রি পেট্রোসের অপসারণ চাইছে, ম্যানেজমেন্ট কিন্তু একদমই চাইছে না। এবং আমার কাছে রিমোর আছে যে দিমিত্রি পেট্রোসের এক্সটেনশন হবে, অর্থাৎ আরও 1 বছর দিমিত্রি পেট্রোসের কন্ট্রাক্ট বাড়ানোর কিন্তু একটা কথা চলছে। এটাকে আমি রিমোর হিসেবে ধরবো, এটাকে আমি গুজব হিসেবে ধরবো, যতক্ষণ মধ্যে কার্য পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কথাটা কিন্তু 100% বলতে পারছি না। বাট দিমিত্রি সরে যাবে, দিমিত্রি সরানোর প্ল্যান হচ্ছে, এটা হচ্ছে বড় ধরনের গুজব। সঙ্গে এই গুজবে কান দেওয়ার দরকার নেই। আমাদের এখন একটাই লক্ষ্য, যে করেই হোক এই 4টে ম্যাচ আমাদের জিততে হবে। সেখানে দিমিত্রির অবশ্যই সাহায্য দরকার। সেখানে সাহাল আব্দুল সামাদ যে আগুনে ফর্মে আছে, সেই ফর্মটা কিন্তু প্রত্যেকটা ম্যাচে দেখাতে হবে। লিস্টন ক্লসকে আর একটু পজিটিভ ফুটবল খেলতে হবে, কারণ লিস্টন ক্লসের সমস্যা হচ্ছে তার পজিশনাল প্রবলেম। একটা জিনিস মোহনবাগানের সমস্যা সৃষ্টি হয়েছে, রবসন রবিনো এবং লিস্টন ক্লসের মধ্যে একটা টাসেল হয়ে যাচ্ছে, কারণ দিমিত্রি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লিস্টন ক্লস কিন্তু তার পজিশনে খেলতে পারছে না, যে কারণে মোহনবাগান কিন্তু
ও সাইড দিয়ে অ্যাটাকটা তুলতে পারছে না। অনেক সমর্থকদের ইচ্ছা যে যেভাবে খেলছিল মোহনবাগান, বাঁ দিক থেকে লিস্টন ক্লসও, ডান দিক দিয়ে মনবীর সিং, এইভাবে যদি স্টার্ট করে অবশ্যই ঠিকই বলেছে। বাট এখানে আমার তো মনে হয় যে রবসন এবং দিমিত্রি পেট্রাসকে দুই হাফে ব্যবহার করা উচিত। রবসন যখন নামবে তখন লিস্টন ক্লসও চলে যাবে ডান দিকে, আবার যখন দিমিত্রি নামবে তখন রবসনের পরিবর্তে, অবশ্যই রবসনের রিপ্লেসমেন্ট হিসেবে দিমিত্রি পেট্রাস যখন নামবে সেকেন্ড হাফে, তখন লিস্টন ক্লসও চলে যাবে বাঁ দিকে এবং মনবীর সিং চলে যাবে ডান দিকে। অর্থাৎ দুজন প্লেয়ার সেই মুহূর্তে মোহনবাগানকে চেঞ্জ করতে হবে। ওদিকে মনবীর সিংকে নিয়ে আসতে হবে, তাকে রাখতে হবে ডান দিকে, এবং লিস্টন ক্লস চলে যাবে বাঁ দিকে, এবং তারপরে মোহনবাগান কিন্তু আক্রমণের ফুল মানে বন্যা বই দিতে হবে বিপক্ষের ডিফেন্সে। আর এবছরে মেহতাব সিংয়ের লাস্ট খেলাটা দেখলাম, যেভাবে মোহনবাগানের জয়ে একটা বড় ভূমিকা পালন করেছে। আমরা এখন আশা করতেই পারি মোহনবাগান 3জন ফরওয়ার্ড নিয়ে অবশ্যই নাম, 3জন ফরওয়ার্ড এই কারণে বলছি, মানে উপরে প্লেয়ার, মানে মিডফিল্ড এবং আমরা বলছি অফেন্সের 3টে বিদেশি কিন্তু নামাতেই পারে। সেখানে মেহতাব কিংবা আলবার্টো রড্রিগেজ কিংবা টম আলডেট, একজন বিদেশি কিন্তু নিয়ে মোহনবাগানের ভিতর খেলতে পারে এবং মোহনবাগানের আক্রমণ কিন্তু আরও ভয়ঙ্কর করে। বাট দেখে শুনে করতে হবে, কারণ গোয়া ম্যাচটা কিন্তু খুব সেন্সিটিভ। এই গোয়া ম্যাচেই কিন্তু মোহনবাগানকে ঘুরে দাঁড়াতে হবে। এখানে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু ওই দিনকে যদি আলবার্টো রড্রিগেজ সুস্থ হয়ে যায়, তাহলে টম আলডেটের সঙ্গে আলবার্টো রড্রিগেজকে নামানো উচিত, ম্যাচ বুঝে নামানো উচিত। অবশ্য সার্জি লোবর জিনিসটা ভালো মতো বুঝতে পারবে। মেহতাব সিংকে সেখানে অল্টারনেট করে নামানো যেতে পারে, কিংবা সেটা বুঝবে কীভাবে মোহনবাগান ডিফেন্সটা অর্গানাইজ করলে আরও অ্যাটাকিংটা ভালো হতে পারে, এবং সেক্ষেত্রে দিমিত্রি পেট্রাস এবং রবসন রবিনের মধ্যে অল্টারনেট করে খেলাতে পারে। এবং আমরা এটাও দেখতে চাই যে টানা 90 মিনিট জেমি ম্যাকলেনকে না রেখে যদি ম্যাকলেন সফল না হয়, তাহলে সেক্ষেত্রে কামিন্সকে কিন্তু একবার ব্যবহার করে দেখা যেতে পারে। অর্থাৎ এই চেঞ্জেসগুলো যদি ঠিক মতো হয়, এই টিম নিয়ে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। এবং এই মুহূর্তে মোহনবাগান হচ্ছে ভারতের 1 নম্বর টিম এবং সব থেকে ভালো টিম, মানে বেস্ট, ইন্ডিয়ার বেস্ট টিম হচ্ছে মোহনবাগান। যে কারণে মোহনবাগান এখনও কিন্তু 1 নম্বরে। এই টিম যদি চেঞ্জ করার কথা ম্যানেজমেন্ট ভাবে, তাহলে টিমের কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। আমি বা আমার মতো যারা শুভাকাঙ্ক্ষী মোহনবাগানের ভালো চায়, তারা কখনই এই টিমটাকে ব্রেক করতে চাইবে না। এর ম্যানেজমেন্টও সেটা ভালো মতো বোঝে। এর ম্যানেজমেন্টও কিন্তু এই টিমটাকে বহুদিন ধরে এক জায়গায় রেখে দিয়েছে। আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে দারুণ, যে কারণে সাফল্যটা পাচ্ছে। এবং আমার মনে হয় ম্যানেজমেন্টও তো অত সহজে এই টিমটাকে ব্রেক করবে না, ভেঙে দেবে না। এবং আমরা চাইছি সামনের গোয়া ম্যাচ, সামনের ইন্টারকাশি ম্যাচ, সামনে ইস্টবেঙ্গল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচই মোহনবাগান প্রবল আক্রমণের মাধ্যমে বিপক্ষকে তছনছ করে দিক এবং মোহনবাগান কাঙ্ক্ষিত জয়টা তুলে নিয়ে আসুক। আমাদের কারো দিকে তাকিয়ে থাকতে হবে না কারা হারলো কারা জিতলো। এই মুহূর্তে মোহনবাগান যদি সব কটা ম্যাচ জিতে যায়, কে হারলো কে জিতলো তার উপর কিন্তু আমাদের সিল জয়ের কোনো বাধা এসে দাঁড়াবে না। এবং আমাদের অবশ্যই 17 তারিখ ম্যাচটার দিকে নজর রাখতে হবে। ওই ম্যাচটাতে মোহনবাগান বরাবর ডার্বিতে হারেনি ইস্টবেঙ্গলের কাছে, সেই রেকর্ড কিন্তু অক্ষত রাখতে হবে। তো আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কেন এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।